ভাইয়ার উদ্দেশ্যে বলি, ভাইয়ার যদি একটু মায়া হয় আরহামের জন্য। আপনাদের মনে থাকবার কথা, বেশ কিছুদিন পূর্বে সাদিয়া এসেছিল আমাদের প্রোগ্রামে তার নিজের জীবনের গল্প বলার জন্য। তার সাথে এসেছিল তার বোন ফারদিনা। ফারদিনা বারবার অনুরোধ করছিল তার বোনের জন্য না হলেও বাচ্চাটার জন্য যেন দুলাভাই সংসারটা ঠিক করে। এদিকে আজ ফারদিনার জীবনের সাথে যে ঘটনা ঘটেছে সেটা শুনে আঁতকে উঠবেন আপনারা। শুনুন ফারদিনার সাথে যে ঘটনা ঘটেছে। আসসালামু আলাইকুম। আমি সাদিয়া। কিছুদিন আগে আপনাদের প্রোগ্রামে আসছিলাম। সেদিন সাথে আমার বোন ছিল। আমার বোন সেদিন আমার হয়ে অনেক কষ্টের কথা বলেছিল। আমার জীবনের কষ্টগুলো এখনো শেষ হয়নি। তো আজকে আমার বোনের কথাগুলো আমি বলতে এসেছি আপনাদের মাঝে। কারণ বোন এখন কথা বলার অবস্থায় নাই, তাই আমার বোনের কথাগুলো আমার বলতে হচ্ছে। আমার বোনের নাম ফারদিনা। সে আমার খালাতো বোন, কিন্তু খালাতো বোন হলে কি হবে, সে 2 বছর বয়স থেকে আমার সাথে বড় হয়েছে। আমার আম্মা তাকে নিজের মেয়ের মতো করে বড় করছে, বুকের দুধ খাইয়ে বড় করছে। তার বাবা মা কেউ সাথে ছিল না, তারা দুইজনেই হচ্ছে দেশের বাইরে থাকে। আজকে প্রায় 15 বছর হয়ে গেছে। সেই কারণে ফারদিনা আমাদের সাথে ছিল। তো ফারদিনার বাবার বাড়ি হচ্ছে দোহার নবাবগঞ্জে, সেখানেই ফারদিনাকে মানে আমরা কিছুদিনের জন্য রেখে আসছিলাম, 6 মাসের জন্য আর কি রেখে আসছিলাম, যে ও হচ্ছে একটু দাদা বাড়িতে বেড়াবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওইখান থেকে ছেলের বাড়ির মানুষ ওকে দেখছে, দেখে পছন্দ করছে। আমার বোনটা খুবই সুন্দরী ছিল। ছেলেটার নাম রায়হান আহমেদ মাসুম। তো সম্পর্ক যখন হয় তখন ও সম্পর্কটাতে খুব সিরিয়াস হয়ে যায়। ততদিনে তাদের মধ্যে একটা মানে সম্পর্ক বলতে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্কই গড়ে ওঠে। ছেলেটা যখন আমার বোন 6 মাস ছিল নবাবগঞ্জে, দোহার নবাবগঞ্জে, তখন ছেলেটা আমার বোনকে বিভিন্ন হোটেলে, তারপর রিসর্টে নিয়ে যাইতো। তো আমার বোন ফারদিনা এর আগে কোনো ছেলের সাথে কথা বলা তো দূরের কথা, ও বাসা থেকেই বেরোতো না। প্রথম যখন আমরা শুনতে পারি যে ছেলের সাথে ওর প্রেম, তখনই হচ্ছে আমরা ঢাকায় নিয়ে আসি। এই ছেলে হচ্ছে সৌদিতে চলে যায় সেদিন। তো ঢাকায় নিয়ে আসার পর ওর মুখ থেকে সবকিছু শুনতে পাই যে ছেলেটা বিবাহিত, এবং ছেলে আগের যে বউ ছিল সেই বউটা ছেলের নামে মামলা দিছে। সে ছেলে মামলা প্রায় 2 বছর পর্যন্ত ঝুলছে। এই মামলাটা শেষ হবার সাথে সাথেই ছেলে বাইরে চলে গেছে, সৌদিতে চলে গেছে। তো পরে হচ্ছে ওরে বললাম যে তাহলে কেন তুমি এই ছেলের জন্য এত পাগল হয়েছো? তো ও বললো যে আপু, আমি জীবনের প্রথমে একটা প্রেম করছি, আর আমি তো আগে জানতাম না যে ও বিবাহিত। ও আমাকে বিভিন্ন রিসর্টে নিয়ে গেছে, বিভিন্ন হোটেলে নিয়ে গেছে, ও হচ্ছে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। তো পরে আমি বললাম যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তুমি ছেলেকে ভুলে যাও। তো না, ও ভুলবে না। ওর কথা হচ্ছে যে আমি যেহেতু আমার সতীত্ব নষ্ট করছি, তাহলে আমি ওর বউ হবই। ছেলের প্রতি খুবই উইক। আমরা বিভিন্ন জায়গা থেকে ওর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসি, কিন্তু ও বিয়ে করবে না। তো পরে আমরা ছেলের ফ্যামিলির সাথে যোগাযোগ করি। ছেলের মা বলে যে আমরা আপনাদের ঢাকায় যাব না, আপনারা মেয়েকে নিয়ে হচ্ছে নবাবগঞ্জে আসেন। তো এখন মেয়ের ফুপির বাড়ি আছে আর দাদার বাড়ি আছে। ফারদিনার ফুপু এবং বাবা কেউই রাজি ছিল না এই ফ্যামিলিতে বিয়ে দিতে। ইভেন আমি নিজেও রাজি ছিলাম না। আমি নিজেও অনেকভাবে বুঝাইছি যেন বিয়েটা ভেঙে যায়, কিন্তু না, কোনোভাবেই বিয়েটা ভাঙে নাই। তো মেয়ের ফুপির বাড়িতে আমরা যোগাযোগ করি, তারা কেউই যাইতে বলে না, বলে যে এই ছেলে ভালো না, এই ছেলের সাথে আমরা আমাদের মেয়ে কখনোই বিয়ে দিব না, আপনারা যদি দেন তাহলে আপনারা দেন। তো মেয়ের বললাম যে ফারদিনা দেখ, এরকম এরকম বিষয়, এই ছেলে কখনোই তোর সুখে রাখবে না। তো তো মানে কথায় আছে, প্রেমে পড়লে মানুষের হুঁশ থাকে না। তো ওরকমই মানে একদম কিছুই মানবে না, একদম অনেক কান্নাকাটি। ও আমার পা ধরতেছে, আমার আম্মার পা ধরতেছে, আমার খালাতো ভাই আছে তার পা ধরতেছে, যে ভাইয়া যে কোনো ভাবেই হোক তোমরা আমার দিয়ে আসো। ফারদিনার কথা শুনে আমরা রাজি হয়েছি এই কারণে যে ফারদিনা ওই ছেলেটার প্রতি পাগল ছিল। তো পরে হচ্ছে আমার মা, আমার খালাতো ভাই, আর হচ্ছে আমার বড় খালা, তিনজন মিলে তাদের নবাবগঞ্জে, দোহার নবাবগঞ্জে গিয়েছি। যাওয়ার পর হচ্ছে তার ফুপুকে আমরা অনেক কষ্টে রাজি করাই। ফারদিনার বাবা মা কেউই রাজি ছিল না এই বিয়েতে, যে এই ছেলের চরিত্র খারাপ, এই ছেলের সাথে আমি কখনোই আমার মেয়ের বিয়ে দিব না। মেয়ের মার দায়িত্ব ছিল বাজার করে দেওয়া। মেয়ের মা শুধু টাকা পাঠাইছে, আমার আম্মু মানে মেয়ের খালা, ফারদিনার খালা বাজারটা করে দিয়ে চলে আসছে। যেহেতু মেয়ের মা দেশে নাই, তো আমরা এই কারণে বিয়ের বাজারটা করে ফারদিনার ফুপুর কাছে বাজারগুলো দিয়ে বুঝায় আমরা চলে আসি। ঢাকা চলে এসে দেন হচ্ছে তার পরের দিন শুনি যে তাদের হচ্ছে বিয়ে হয়ে গেছে। ভিডিও কলে বিয়ে হয়েছে। তো যাই হোক, বিয়ের পর ফারদিনার স্বামী টোটালি আমাদের সাথে যোগাযোগ করতে মানা করে দিছে, যে
তোমার বাবার বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে পারবা না। ইভেন যার বাসায় তার বিয়ে হয়েছে ফুপু, এই ফুপুর সাথেও তার যোগাযোগ করতে না করে দিচ্ছে। এই ফুপুর সাথেও সে যোগাযোগ করতো না। এপ্রিলের 5 তারিখে তার বিয়ে হয়। আর আগস্টের 3-4 তারিখে সে আমাকে হঠাৎ করে নক দেয়। তার ফুপু প্রথম আমাকে নক দিছে সন্ধ্যাবেলা। তার ফুপু ফোন দিয়ে বলতেছে শ্বশুর বাড়ি থেকে তাকে মারধর করছে, সে অনেক কান্নাকাটি করতেছে। তো পরে আমি বললাম যে কান্নাকাটি করতেছে তো এখন আমরা কি করতে পারি। পরে বলতেছে যে ও চলে আসতে চাইতেছে। তো তাৎক্ষণিক কি ফারদিনা, ফারদিনা তো আমার ব্লক করে রাখছে। তো ফারদিনা আমার খালাতো ভাইয়ের বউকে মেসেজ দিছে যে ভাবি, সাদিয়াপুর সাথে একটু কথা বলতে চাই আমি, ও যদি আসে আমার একটু বইলো ফোন দিতে। তো পরে আমাকে আমার ভাই ফোন দিয়ে বলতেছে যে ফারদিনা তোমার সাথে কথা বলতে চায়, তুমি একটু ফারদিনার সাথে কথা বলো। তো পরে আমি আবার আমার ফোন থেকে ফোন দিছি, দেখি ব্লক করা। পরে আমি ওর মারে ফোন দিছি, মারে ফোন দিয়ে বলতেছি যে খালামুনি, ফারদিনা আমাদের সাথে কথা বলতে চাইতেছে, তুমি একটু দেখো। তো সেদিনই আমি আর আর ফারদিনার সাথে আর যোগাযোগ করতে পারি নাই, যেহেতু ফারদিনার স্বামী আমাকে ফেসবুক থেকে, ইমো থেকে, হোয়াটসঅ্যাপ থেকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে। তো আমি আর ফারদিনার সাথে যোগাযোগ করতে পারি নাই। পরবর্তীতে শুনতে পারছি যে ফারদিনার মা ওর সাথে যোগাযোগ করছে। তো যাই হোক, এর মধ্যে আমাদের সাথে আর কোনো কথা নাই। তো 22শে আগস্ট সন্ধ্যা 6টার দিকে তো আমার ফোনে ফোন আসতেছে। তো যখন ফোনটা ধরছি, ধরার পর দেখি ফারদিনার ফুফাতো ভাই ফোন দিচ্ছে, বলতেছে ফারদিনা তো আর দুনিয়াতে নাই। ফারদিনা, ফারদিনা তো, ফারদিনা আর দুনিয়াতে নাই। ফারদিনা মারা গেছে। তো পরে আমি বলি যে না, আমি বিশ্বাস করি নাই। আমি বলছি যে কি হয়েছে ফারদিনার, পরে বলতেছে যে না, ফারদিনা মারা গেছে। পরে ভিডিও কল দেয়, আমি বিশ্বাস করতেছি না দেখে ভিডিও কল দেয়। আমি বিশ্বাস করি নাই যে আমার বোন যে এইভাবে মারা যাবে। আমি শুধু ভিডিও কলে দেখি আমার বোন শুয়ে আছে। আমি অনেক ডাকতেছি চিৎকার করে, আর ফারদিনা, আমি ফারদিনা। আমি ডাকতেছি ফারদিনা, 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 আমার উত্তর নেয় না। ফারদিনা। তো তাৎক্ষণিক আমরা যখন শুনতে পাই, আমার মা তখন বাসায় ছিল না। মানে আমার বাসায় কেউই ছিল না। আমি তো পাগলের মতো এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশ ছুটতেছি, আমার বাসায় কেউ নাই। তো আমি সাথে সাথে খালি পায়ে, বৃষ্টি হইতেছে, আমি খালি পায়ে বেরোয় আমার বড় খালার বাসায় গেছি। বড় খালার বাসায় যেয়ে বলছি ফারদিনা নাই, ফারদিনা পড়ে গেছে। আমার আম্মা, আমার খালা তো ভাই সবাই মিলে সেদিন রাত্রি চলে যায় ওদের বাসায়। যাওয়ার পর আমরা আর দেখতে পাই না ফারদিনার, আর সেদিন দেখতে পাই না। যায় দেখি ফারদিনা থানায়, থানায় ওরে এই কি বলে ডোম করে শোয়াই রাখছে। তো আমরা সেদিন আর দেখতে পাই না। পরের দিন ফারদিনার পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। আমরা পরবর্তীতে শুনতে পাইছি এটা ফারদিনার স্বামী, সেই ভয়েস রেকর্ডও আমাদের কাছে আছে, তো যে ও 12টায় গলার ওই ফ্যানে ওড়না বাঁধছে, বাইধা ওকে ভিডিও কল দিছে সৌদি আরবে। ও তো বাংলাদেশে আসে নাই, ও তো সৌদি আরবে। ভিডিও কলে ফারদিনা ওড়না বাঁধছে গলায়, ও ভিডিও কল দিয়ে দেখাইছে যে দেখো আমি ওড়না বাঁধছি, আমি কিন্তু যাবো, তুমি আমার সাথে কথা বলো। তো ছেলেটা গালিগালাজ করে ওর ফোন রাখা দিছে, ওর সাথে কথা বলে নাই। গাড়িটা দেওয়ার পর আর কোনো যোগাযোগ করে নাই। তো বেলা যখন 3টা বাজে তখন নাকি ছেলের মারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আম্মা, ফারদিনা তো দড়ি দড়ি দিয়ে আমাকে ভিডিও কল দিছিল, দেখো তো ফারদিনা কি জীবিত আছে নাকি মারা গেছে। 3টা বাজে, তো 12টা বাজে দড়ি লাগাইছে, আর ও ছেলে 3টা বাজে ফোন দিয়ে ওর মারে বলতেছে যে ফারদিনা কি জীবিত আছে নাকি মৃত আছে একটু দেখো। তো পরে নাকি তারা দরজা টরজা ভাঙছে, ভাঙা দেখে যে ফারদিনা ঝুলা আছে। তো পরে তারা হাসপাতালে নিয়ে গেছে। এগুলা তো আর আমরা দেখি নাই, আমরা জানি না, আমরা শুনছি, ওদের মুখ থেকে শুনছি। আমরা এলাকার মানুষের কাছ থেকে শুনছি যে 22শে আগস্ট ও মারা গেছে। 21শে আগস্ট সারা দিন ওদের বাসায় কান্নাকাটি চলতেছিল, অনেক চিল্লাচিল্লি হচ্ছিল। ফারদিনের অনেক নাকি মারধর করতেছিল ওর শ্বশুর বাড়ির মানুষ। কিন্তু আমরা তো এগুলা কিছুই জানি না। আমরা যদি জানতাম এগুলো, এইসব সমস্যার কথা, তাহলে তো আমরা ওই মুহূর্তে ওকে নিয়ে আসতাম। আমরা এগুলো কিছুই জানি না। তো সে মারা যাওয়ার পর একটা মামলা হয়েছে, অপমৃত্যু মামলা। তো আমরা এখনো পোস্টমর্টমের রিপোর্টটা পাচ্ছি না।
যেহেতু সে আত্মহত্যা করছে, তাহলে সে তো আর এইভাবে আত্মহত্যা করে নাই, কিছু তো অবশ্যই হয়েছে। তো সেটা পোস্টমর্টমের রিপোর্টটা আসবে, রিপোর্টটা আসার পর হচ্ছে আমরা জানতে পারবো কি হয়েছে। কিন্তু পোস্টমর্টমের রিপোর্টটা আমরা এখনো হাতে পাচ্ছি না। আমরা এমনি অনেক কিছুই শুনতে পাইছি, যেটা হচ্ছে ওর ফাঁসির কোনো আলামত নাই, ওর লাশের সাথে কোনো মানে যোগাযোগ নাই ফাঁসির। তো আমরা অনেক কিছুই শুনতে পাইছি, এখন আমরা আমাদের অপেক্ষা হচ্ছে যে আমরা যেন পোস্টমর্টমের রিপোর্টটা পাই হাতে। রিপোর্টটা পাইলে তারপরে হচ্ছে সবকিছু ক্লিয়ার হবে আমাদের মধ্যে, আর আমরা মানে সত্যিটা জানতে পারবো যে কি হয়েছিল সেদিন। আসলে আমরা এখনো পর্যন্ত জানি না যে আসলে ফারদিনার সাথে সেদিন কি হয়েছিল, ফারদিনা কেন এই কাজ করলো। আমরা সত্যি কেউ জানি না এখনো। আমি আজকে তার হয়ে বলতে চাই যে সে অনেক ভালো ছিল, এরকম মানুষ আর দুনিয়াতে পাবো না। তার মায়ের সে একটাই সন্তান ছিল, দ্বিতীয় আর কোনো সন্তান নাই। তার মারে মা ডাকার মতো আর কেউ নাই, যে মা ডাকটা শুনবে এই দুনিয়াতে। যে বা যারা আমার বোনের সাথে এগুলো করছে, আল্লাহ যেন তাদের বিচার করে। আমি, আমার বলার কোনো ভাষা নাই। আমার নিজের কোনো ভাই বোন নাই। আমি একাই আমার মায়ের ঘরে, সেও একা। তো আমি তার কখনো আমার খালাতো বোন ভাবি নাই। সে আমার আমার ছোট বোনের মতো আমার সাথে রয়েছে। আমার আমার একটা ডানা ভেঙে গেছে, আমি এখন ঢাকা শহর কোথাও যাই না তার ছাড়া। আমার পাশে কেউ নাই। আল্লাহ যেন ওরে জান্নাত নসিব করে। আমি আমার মন থেকে এতটুকুই চাই। আমি সারা দেশবাসীর কাছে আমার বোনের জন্য দোয়া চাই, যেন সবাই আমার বোনের জন্য একটু হলেও দোয়া করে, ওর কবরের আযাব আল্লাহ যেন মাফ করে দেয়।